হ্যালো, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের গ্যালাকটিকোস 2.0 আরও একটা ক্লাসে। আজকে আমাদের হচ্ছে 12 নাম্বার ক্লাস। তো তোমরা যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছো তারা একটু জানাও যে তোমরা ভাইয়ার অডিও এবং ভিডিও তোমরা ঠিকঠাকভাবে আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা তোমরা একটু জানাও। ইন দ্য মিন টাইম আমিও একটু চেক করে নিই আমার সব ঠিকঠাক আছে কিনা। হ্যালো, কি অবস্থা তোমাদের সব? পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা তোমরা একটু জানাও। ইন দ্য মিন টাইম আমিও একটু চেক করে নিই আমার সব ঠিকঠাক আছে কিনা। হ্যালো, কি অবস্থা তোমাদের সব? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। তো আজকে আমরা একাডেমিকের যে টপিকটা পড়বো, আমাদের খুবই একটা নেগলেক্টেড টপিক, সেটা হচ্ছে পাঞ্চুয়েশন। আমরা পড়বো পাঞ্চুয়েশন। অ্যাডমিশনে যে খুব একটা প্রশ্ন আসে তাও না, বাট আমাদের এখানে প্রশ্ন আসে সম্ভবত 7 নাম্বার। এটা হচ্ছে আমাদের অনেকটা ফাও নাম্বার। ফাও নাম্বার বলতে গেলে কি ভাইয়া, যে এটা সবাই পারে, হয়তো দু একটা জায়গায় কেউ আটকায়, ওই জায়গাগুলো দেখবো। সো এটা ওয়ান শট ক্লাসের মতো এক ক্লাসে আমরা শেষ করব। এবং অ্যাডভান্সড কিছু ইউজ আছে যেগুলো ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে দেখাইছি। তো আমরা যখন এই একটা স্টেজ শেষ করার পর আরেকটা স্টেজে যাব তখন হচ্ছে আমরা দেখব। ঠিক আছে? সো কি অবস্থা? আসসালামু আলাইকুম, অল ক্লিয়ার? জিহাদ বলছো, রায়হান বলছো, ঠিক আছে। আমার সামনে কমেন্ট একদিন আসে একদিন আসে না, এই তো এখন চলে আসছে আমার সামনে কমেন্ট। আর একটা কাজ করি, যেহেতু আমি চোখে কম দেখি, একটু জুম করে নিলাম তোমাদের কমেন্টগুলা পড়বো, বুঝছো? মোবাইল হাতে ধরে রাখতে ভালো লাগে না। হ্যাঁ, নওরিন বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো পাঞ্চুয়েশনের একটু বেসিকটা জেনে নিই। হ্যাঁ, পাঞ্চুয়েশন শব্দটা, আমি আজকে খুবই টায়ার্ড, বুঝছো? আমি আজকে একদম সকালে ভার্সিটিতে গেছি, এসএস ফিউচার স্কুলে গেছি, মাত্র আসছি, খায়ে ক্লাস নেওয়া শুরু করছি। সো মাঝে মাঝে যদি একটু বসে বসে ক্লাস নেই, কেউ মাইন্ড করো না। তো পাঞ্চুয়েশন শব্দটা কোথা থেকে আসছে বলো তো? পাঞ্চুয়েশন শব্দটা আসছে ল্যাটিন শব্দ পাংটাম থেকে। পাংটাম থেকে পাঞ্চুয়েশন আসছে। এখন বলতে পারো ভাই এটা জেনে লাভ কি? একটু ওই যে বেসিক আইডিয়াটা থাকা বা একটা জিনিস কিভাবে আসছে সেটা জানা। ঠিক আছে? তো কোথা থেকে আসছে ভাইয়া? পাংটাম থেকে। এখন পাংটাম শব্দের অর্থ কি? পাংটাম শব্দের অর্থ হচ্ছে বিশেষ চিহ্ন অথবা বিন্দু। তার মানে পাংটাম থেকে কি আসছে বলতো? পাংটাম পাংটাম থেকে আসছে হচ্ছে পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন। আচ্ছা, তাহলে পাংটাম মানে যদি বিশেষ চিহ্ন অথবা বিন্দু হয়, বিশেষ চিহ্ন অথবা বিন্দু হয়, তাহলে পাঞ্চুয়েশনটাও কি? বিশেষ চিহ্ন অথবা বিন্দু। যে বিশেষ চিহ্ন অথবা যে বিশেষ বিন্দু আমাদের দুইটা সেন্টেন্সকে আলাদা করে বা আমাদের বাক্যের ভাব প্রকাশ করার জন্য হেল্প করে, সেইটাই কিন্তু আমাদের ওই বিশেষ বিন্দুগুলা। তাহলে ওই যে বিশেষ বিন্দুগুলা, সেগুলাই হচ্ছে পাঞ্চুয়েশন। ঠিক আছে? সো এটারে যদি আমরা ফর্মাল একটা তোমার সংজ্ঞা জানতে চাই, আসলে সবকিছুর একটু সংজ্ঞা জেনে রাখা ভালো, কারণ এটা কাজে লাগে। এবং সংজ্ঞাগুলো এমন না যে তোমার বইয়ের সংজ্ঞা, সংজ্ঞাগুলো ঠিক এরকম সংজ্ঞা যে সংজ্ঞাগুলা মানে তুমি অ্যাপ্লাই করতে পারবা, তোমার রিয়েল লাইফে তুমি অ্যাপ্লাই করতে পারবা বা তুমি বুঝতে পারবা। তাহলে এই যে দেখো, কোনো সেন্টেন্সের লেখার মাঝে অথবা শেষে বিরতি জ্ঞাপনের জন্য, বিরতি জ্ঞাপনের জন্য, বিরতি জ্ঞাপনের জন্য অল্প বিলম্ব করার ক্ষেত্রে আমরা যে সমস্ত চিহ্ন ব্যবহার করি সেগুলাই হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক, সেগুলাই হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক। তো পাঞ্চুয়েশন মার্ক অনেক ধরনের আছে, এটা নিয়ে গ্রামারিয়ানদের মধ্যে অনেক মতভেদ আছে, বাট এখানে আমি যে কয়টা দেখাইছি ওই কয়টাই মাথায় রাখো। আর ক্লাসিফিকেশন কোনো সময় ভালো কোনো সায়েন্স না, এক এক গ্রামারিয়ান এক এক দৃষ্টিভঙ্গি থেকে সেটাকে বিশ্লেষণ করছে, সেটাকে দেখছে। সো তুমি এখানে ধরো আমাদের ফুল স্টপ আছে, কমা আছে, সেমিকলন আছে, সেমিকলনটা অনেকে চিনো না, কোলন আছে, কোলন ড্যাশ, এটা হচ্ছে কোলন ড্যাশ। ঠিক আছে? তারপরে হচ্ছে ধরো নোট অফ ইন্টারোগেশন। এখানে একটা জিনিস খেয়াল রাখবো, অনেক সময় ভর্তি পরীক্ষায় আসে যে নোট অফ ইন্টারোগেশন কোনটা। ওই যে আমরা যেটাকে কোশ্চেন মার্কস বলি, সেটাই হচ্ছে আমাদের নোট অফ ইন্টারোগেশন। ঠিক আছে? যেটাকে আমরা কি বলি বলতো? কোশ্চেন মার্কস বলি, সেটাই হচ্ছে কি আমাদের নোট অফ ইন্টারোগেশন। তারপরে হচ্ছে এটা ভোট অফ এক্সক্লামেশন লেখা, বাট এটা হবে হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। মানে আমাদের আশ্চর্যবোধক যে চিহ্নটা, সেটাকে আমরা বলি কি? নোট অফ এক্সক্লামেশন অথবা এক্সক্লামেটরি মার্কস। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ধরো ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা অথবা কোটেশন মার্ক একটু দেখে রাখি। এইটা আবার এই যে 6-9 এভাবেও শেষ হইতে পারে। 6 এখানে ধরো 6-9, এটা মনে রাখতে পারো এইভাবে 66-99, 66-99। আসলে এটা এরকম না, বাট লেখার সুবিধাতে 6-9 এটাতে আমরা বলি কি? ইনভার্টেড কমা
বা কোটেশন মার্ক। এখন ইন্টারের যত ধরনের পাঞ্চুয়েশন মার্ক অ্যানালাইসিস করে দেখা গেছে আসলে 6 ধরনের পাঞ্চুয়েশন মার্কস আছে। তো ইনিশিয়ালি আমরা 6 ধরনের পাঞ্চুয়েশন মার্কস পড়বো, এরপরে আমরা অ্যাডভান্সগুলো পড়বো। আগে তো ভাই পরীক্ষা এইচএসসিতে ভালো করা লাগবে, তাই না? আর অ্যাডমিশনে এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। ড্যাশটা একটু বড়, হাইফেনটা তার চেয়ে একটু ছোট, অ্যাপোস্ট্রফিটা ভালোই আসে পরীক্ষায়। সো অ্যাপোস্ট্রফিটা আমরা দেখবো আসলে এরকম হওয়ার কথা। অ্যাপোস্ট্রফিটা প্যারেনথিসিস অথবা থেসিস, মানে যে তোমার বন্ধনী যেগুলা বা ব্র্যাকেট যেগুলা সেগুলা। অ্যাস্টারিক্স অনেক ভর্তি পরীক্ষা বলা ঠিক না, কলেজগুলোতে মাঝে মাঝে দু একটা, আমাদের সময় একবার নটরডেমে সম্ভবত এই যে তোমার অ্যাস্টারিস্ক আসছিল, এটা খুব অ্যাডভান্স টপিক। ইলেপসিস অথবা ডট, এটা আমরা ওই যে মেসেঞ্জার কিংবা অন্য অন্য জায়গায় ইউজ করি। স্ল্যাশ অথবা অবলিক। ইটালিক্সটা আসলেও কি একটু বাঁকা করে লেখা, বইগুলোতে একটু বাঁকা করে লেখা থাকে, ওইটাই হচ্ছে কি আমার ইটালিক্স। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা প্রথমে ফুল স্টপের ব্যবহার দেখি। ফুল স্টপ মানে কি বলো তো? ফুল স্টপের ভালো বাংলা বলতে পারবা কেউ? তোমাদের আসলে বাংলাও পড়ে। ফুল স্টপের বাংলা হচ্ছে পূর্ণচ্ছেদ। ফুল স্টপের বাংলা কি? পূর্ণচ্ছেদ, মানে একটা জিনিস পূর্ণাঙ্গভাবে ছেদ হয়েছে, মানে একটা জিনিস ফুলভাবে ব্রেক হয়েছে বা গ্যাপ আছে। তো ফুল স্টপকে আমরা বাংলায় দাড়ির সাথে তুলনা করতে পারি। ফুল স্টপকে কিসের সাথে তুলনা করতে পারি ভাইয়া? দাড়ির সাথে তুলনা করতে পারি। অর্থাৎ বাংলায় তুমি দাড়ি যে যে জায়গায় ইউজ করতে পারো, ইংলিশে ফুল স্টপ তুমি সেই সেই জায়গায় ব্যবহার করতে পারো। এদের কিছু ব্যবহার আমি দিয়ে দিলাম, বুঝছো? তো অ্যাসার্টিভ সেন্টেন্স তো বুঝতেই পারতেছো, নর্মাল যে সেন্টেন্সটা, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহৃত হয়। ঠিক আছে, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর অপটেটিভ সেন্টেন্সের পরে কি ফুল স্টপ ব্যবহার করা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? অনুজ্ঞাসূচক যে বাক্যগুলো আছে সেগুলা। আর অপটেটিভ মানে কি ভাইয়া? অপটেটিভ মানে প্রার্থনা সূচক যে সেন্টেন্সগুলো আছে সেগুলা শেষে কি ব্যবহৃত হয়? আমার ফুল স্টপ ব্যবহৃত হয়। তাহলে ব্যবহৃত কই হয় না? এক হচ্ছে তোমার কি বলো, কোশ্চেন করা হয় যে সেন্টেন্সগুলো দিয়ে, ঠিক আছে, সেটাতে ব্যবহৃত হয় না। আর তোমার কি এক্সক্লামেটরি মার্কস যেটাতে ব্যবহৃত হয় সেটাতে হয় না, এছাড়া সব জায়গায় হয়। যেরকম দে রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, এইটা কি সেন্টেন্স আমার বলো তো? সে তার প্যারেন্টসকে কি রেসপেক্ট করে, এটা কিন্তু আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি বসছে? ফুল স্টপ বসছে। গো হোম অ্যাট ওয়ান্স, মনে হইতেছে না তোমার একটা আদেশ দিতেছে, এবং কি মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে। পূর্ণচ্ছেদ অথবা পূর্ণবিরতিও বলতে পারো। সো এটারে তুমি ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারো ভাইয়া। বৈশা লিখি, এটারে তুমি বলতে পারো ইম্পারেটিভ সেন্টেন্স। একটা চেয়ার আনবো, বুঝছো? রাজীব স্যার একটা চেয়ার নেই, ওই চেয়ারে বৈশা ক্লাস নেই না, ওইটা আনবো না। ওইটা আনলে খাইতে পড়াইতে ইচ্ছা করবে না, মনে হবে বৈশা ক্লাস নেই, খুব ভালো। উনিও নেয় না, বাট বৈশা নিলে ভালোই লাগে। তারপর ধরো আরেকটা আছে হচ্ছে আমার কি, আমার অপটেটিভ সেন্টেন্স, মানে কোনো কিছু প্রার্থনা করা বোঝাইতে আমরা অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করি। তো এইটা হচ্ছে আমার অপটেটিভ সেন্টেন্স। তো এটা যেহেতু ভাই আমার অপটেটিভ সেন্টেন্স, কথাটা বুঝছো ভাই? অপটেটিভ সেন্টেন্সের পরে এখানে কি বসে বলো তো? অপটেটিভ সেন্টেন্সের পরে এখানে ফুল স্টপ বসে। তাইলে ভাই আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে কি বসতেছে? ফুল স্টপ। আমার ইম্পারেটিভ সেন্টেন্সের পরে কি বসতেছে? ফুল স্টপ। আমার অপটেটিভ সেন্টেন্সের পরে কি বসতেছে? ফুল স্টপ। তো এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা আমারে জানাও যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা নেক্সটে যাই। হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও। হ্যাঁ, পূর্ণ বিরতি অথবা পূর্ণ উচ্ছেদ ঠিক বলছো, বাকিরা একটু জানাও এই পর্যন্ত বুঝছো কিনা। তাহলে কেস 2-তে চলে যাই। কেস 2-তে কোনো উপাধি কিংবা নাম সংক্ষিপ্ত আকারে লেখার সময় প্রত্যেক আদ্যাক্ষরের পর ফুল স্টপ বসে। ধরো কোনো একটা উপাধি বা কোনো একটা নাম, ধরো যে এই লোকের নাম কি? জর্জ বার্নার্ড শ, ইংরেজ একজন সাহিত্যিক। তো জর্জের তুমি কি লিখতেছো? জর্জের জি লিখতেছো। বার্নার্ডের কি লিখতেছো? বার্নার্ডের বি লিখতেছো। তাহলে জর্জকে তুমি কি দিয়ে প্রকাশ করলা? জি দিয়ে প্রকাশ করলা। তাহলে এখানে আবার কি বসছে? একটা ফুল স্টপ। বিকে তো মানে বার্নার্ডকে কি দিয়ে? বি দিয়ে প্রকাশ করলো, এখানে কি বসছে? আমার একটা ফুল স্টপ। তাহলে জি বি শ বা জর্জ বার্নার্ড শ। ঠিক এইভাবে তোমার
স্যামুয়েল টেইলর কলেরিজ ফার্স্ট পেপারে কিন্তু এই তার কবিতা আছে, একটু পড়ে নিও, বা ফার্স্ট পেপারে কিন্তু আমাদের ভর্তি চলতেছে, ওইটাতে এনরোল করিও। আর ফার্স্ট পেপারের কোর্সটা খুব সম্ভবত যারা এনরোল করছো তাদেরকে হচ্ছে কোর্সটা এএসজি সব থেকে নামবে ফার্স্ট পেপারের কোর্সটা। সো সেম প্রাইস থাকবে, তোমাদেরকে ওইখানে শিফট করে দেওয়া হবে। সো তোমরা ওয়েবসাইটের সুবিধা প্লাস এএসজির যত সুবিধা সব পাবা। ইনিশিয়ালি কথাবার্তা হয়েছে, সো আশা করি তোমাদের খুব দ্রুত জানাই দিব। আসলে ওয়েবসাইটে কোর্স না থাকলে হয় কি, অনেকে কোর্স যে আছে বা আমি যে একজন মানুষ সেটা জানেই না। তো তোমরা যারা ভর্তি হয়েছো বিকাশনগরে তারা আমার পোস্ট দেখে বা আমার পড়ানো দেখে ভর্তি হয়েছো, এই আর কি। তো এই যে দেখো স্যামুয়েল টেইলর কলেরিজ, এটার মানে কি এসটি কলেরিজ, ঠিক আছে, স্যামুয়েলের এস, টেইলরের টি, ঠিক আছে, স্যামুয়েল টেইলর কলেরিজ। ওকে, তারপরে ধরো বিএ, ব্যাচেলর অফ আর্টস, মানে ব্যাচেলর ডিগ্রি, আর্টসের বিষয়গুলা বা মানবিক বিষয়গুলোর উপর ব্যাচেলর করলে সেটারে বলা হয় ব্যাচেলর অফ আর্টস বা বিএ। তো এটার আমরা কি বলতেছি বলো তো, বি এ। এখন অফটা কেন বাদ দিছি ভাই, অফটা এখানে ভ্যালিড কিছু না, অফটা এখানে ভ্যালিড কিছু না, মেইনলি আর্টসের উপর একটা ব্যাচেলর বোঝাইছে এর অর্থে, এই জন্য আমি বিওএ লিখি নাই, না লিখে কি লিখছি বিএ, এটা আমার একটা ট্র্যাডিশন, ঠিক আছে। তো এরকম ধরো এম এ আছে, এমপি আছে, এমবিবিএস আছে, বিজিবি আছে, এগুলো আগে মেডিকেলে আসতো বাট এখন আসে না। তাছাড়া ধরো এই যে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, ধরো প্রফ লেখছে, শুধু কি লেখছে, শুধু প্রফ লেখছে, প্রফ দিয়ে কি বোঝাইছে, প্রফ দিয়ে কিন্তু বোঝাইছে প্রফেসর, প্রফ দিয়ে বোঝাইছে প্রফেসর। তারপর ধরো এ কে ফজলুল হক, এ দিয়ে কোন একটা নাম আছে, কে দিয়ে কোন একটা নাম আছে, তারপরে ফজলুল হক, ঠিক আছে। তো অনেক সময় ক্যাপিটাল লেটার দিয়ে যদি অ্যাব্রিভিয়েশন হয় ফুল স্টপ ব্যবহার না করলেও হবে, যেরকম এখন ইউজ করা হয় না, তাহলে তোমরা কি করবা, তোমরা না করাটাই বেটার, বুঝে। যেরকম বিয়েতে অনেক সময় করা হয়, এমনিতে করা হয় না, এটা কাটে না, বাট জেনে রাখো এই বি.বি.বিসি দেখো না, তোমরা কি দেখো বলো তো, তোমরা কিন্তু দেখো এইটা বিবিসি, বিবিসি, তারপর ধরো সিএনএন, সিএনএন, ইউনেস্কো, ইউএনডিপি, ঠিক আছে। ইউনেস্কো মানে কি বলো, ইউনাইটেড নেশন কি কি জানি পড়ছিলাম ছোটবেলায়, ভুলে গেছি, বলো তো ইউনেস্কো ইউএনডিপি এগুলার মানে কি, ইউনেস্কো ইউএনডিপির মানে কি। তাহলে চলো এখন আমরা কেস 3-তে যাই। কেস 3টা হচ্ছে রোমান সংখ্যায় প্রকাশিত শব্দের পরে ফুল স্টপ বসে, স্টপ বসে। ভাইয়া এই যে চার্লস 2, এটা কি চার্লস 2 না চার্লস সেকেন্ড, এরকম রোমান সংখ্যাটা, এরকম তোমার রোমান সংখ্যাটা যখন কোনো ব্যক্তির নামের শেষে থাকে তখন এটা আমরা এভাবে পড়ি, ফার্স্ট সেকেন্ড থার্ড। এখানে কত আছে, 2 আছে, 2 মানে কি সেকেন্ড, এটারে কি পড়বো আমি বলো তো, চার্লস 2 পড়বো না, এটা পড়বো হচ্ছে চার্লস সেকেন্ড, রাইট। ধরো জর্জ ফার্স্ট, জর্জ ফার্স্ট, এটারে কিন্তু জর্জ 1 পড়বো না, এটারে কি পড়তেছি আমি, এটারে পড়তেছি আমি সেকেন্ড, সেকেন্ড। আর এটারে কি পড়তেছি বলো তো, এটারে পড়তেছি ফার্স্ট, এটারে পড়তেছি ফার্স্ট, ওকে। হেনরি ফোর্থ, হেনরি দ্য ফোর্থ, ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, তো এরকম ইমেল অ্যাড্রেস লেখার ক্ষেত্রেও কিন্তু আমরা ডট 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 ব্যবহার করি, এটা তোমাদের বলার কিছু নেই। এই যে mu.edu.bd, তারপর হচ্ছে এডুকেশন www.educationboard.gov.bd, এটা বুঝেই গেছো। তারপর ম্যাথমেটিক্স, তারপর আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলাতে আমাদের ফুল স্টপ বসানোর প্রয়োজন হয় না, যেরকম ধরো ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স বানান এখানে কিন্তু ই আছে, কোনটা রয়্যাল সাবজেক্ট এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, কিন্তু বানান ভুল করা যাবে না, বানান কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। এই যে ই আছে, এক্সামিনেশন থেকে কি আসছে, এক্সাম আসছে, সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। এই হচ্ছে আমাদের কেস 3, ঠিক আছে। তো চলো কেস 3 পর্যন্তই আমাদের ছিল হচ্ছে কি ফুল স্টপ। তো ফুল স্টপ ক্লিয়ার কিনা বলো। এরপরে হচ্ছে আমাদের আছে কমা, এরপরে আছে হচ্ছে কমা, এরপরে আছে হচ্ছে কমা, এরপরে আছে হচ্ছে কমা। তো কমা জিনিসটা কি, কমা জিনিসটা কি বলো তো, অ্যাব্রিভিয়েশন মানে কি, আচ্ছা অ্যাব্রিভিয়েশন মানে কোনো কিছু সংক্ষিপ্ত রূপ। ধরো এই যে বিএ, বিএ মানে কি বলতো, ব্যাচেলর অফ আর্টস। তো এইটা হচ্ছে আমার পুরো রূপ, এটা হচ্ছে আমার ফুল ফর্ম, ফুল ফর্ম।
এটা যদি আমার ফুল ফর্ম হয়, এটা হচ্ছে আমার অ্যাব্রিভিয়েটেড ফর্ম, মানে সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েটেড ফর্ম, অ্যাব্রিভিয়েটেড ফর্ম। নওরিন তুমি ক্লিয়ার কিনা ভাইয়া বলো, ক্লিয়ার বলো, বলো ক্লিয়ার কিনা। না দরকার নেই জিনিস আনার। ক্লিয়ার, অনলি আইসিটি রয়্যাল সাবজেক্ট। হ্যাঁ সব কিছুই রয়্যাল সাবজেক্ট পাই, আইসিটিও এখন রয়্যাল সাবজেক্ট। কমা মানে কি বলতো? কমা মানে কিন্তু স্বল্পতম বিরতি, অর্থাৎ কোনো কিছুর আমি যদি স্বল্পতম বিরতি বোঝাই, মানে অল্প একটু বিরতি দিই, তাহলে কিন্তু আমরা কি ব্যবহার করি বলতো? আমরা হচ্ছে কমা ব্যবহার করি। আর পূর্ণ বিরতি বোঝাইতে আমরা কি ব্যবহার করি? ফুল স্টপ ব্যবহার করি। হ্যাঁ আচ্ছা, তো সাধারণত এক গণনা করতে যে সময়টা লাগে সেইটাই হচ্ছে কমার বিরতিকাল। মানে এক বলতে যতটুকু সময় লাগতেছে অতটুকু সময় থামার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা বলতো আমরা কমা ব্যবহার করি। আচ্ছা, এখন এগুলা তো আসলে বোঝা যায় না যে কোনটা এক সেকেন্ড থামছি। ধরো বলবো ভাইয়া আমি অনেক আস্তে কথা বলি, আমার এক বলতে বেশি সময় লাগে, আমি অনেক জোরে কথা বলি, অনেক স্পিডে কথা বলি, আমার এক বলতে কম সময় লাগে। তো এটা স্ট্যান্ডার্ড কোনো না, বুকিশ ল্যাঙ্গুয়েজ। তো আসলে মেন কথা হচ্ছে বক্তার বক্তব্য সুস্পষ্ট করতে কমা বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ বক্তার বক্তব্যটা ঠিক আছে নাকি এটা সুস্পষ্ট করার জন্য কমার একটা বিশেষ ভূমিকা থাকে। তাই সঠিক স্থানে কমার ব্যবহারটা করতে হয়, নইলে উদ্দেশ্য ব্যাহত হয়। যেরকম ধরো এই যে এখানে প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। কমাটা কই দিছে বলো তো? কমাটা দিছে না এর আগে, তার মানে এতটুকু থামছে, এতটুকু থামছে। মানে তোমার বলতেছে ভাই এই জায়গায় আপনার প্রস্রাব করতে হবে, যদি প্রস্রাব না করেন তাহলে 50 টাকা জরিমানা। এটা কি আসলে সঠিক মিনিং কনভে করছে? সঠিক মিনিং কিন্তু কনভে করে নাই। তাহলে কি এটা হবে? এটা হবে না। তাহলে কি হবে বলো তো? এটা হবে হচ্ছে এখানে প্রস্রাব করিবেন না, এখানে প্রস্রাব করিবেন না, রাইট? করিলে 50 টাকা জরিমানা। তাহলে কি এখন ঠিক আছে না? এটা এটা কিন্তু এখন ঠিক আছে, এটা কিন্তু এখন ঠিক আছে, বুঝতে পারছো? এটা কিন্তু এখন ঠিক আছে, এখন এটা ঠিক আছে, রাইট? বুঝতে পারছো বলো তো? এখন তোমরা বুঝতে পারছো কিনা বলো? এখন কমাটা আমরা কখন ব্যবহার করব? একই বাক্যে, কোনো বাক্যে একই শ্রেণীর দুইয়ের অধিক ওয়ার্ড, একই শ্রেণীর মানে শব্দটা ইম্পর্টেন্ট, যে সেম ক্লাসের সেম সত্তার সেম গোত্রের এক দুইয়ের অধিক ওয়ার্ড হইতে পারে, ফ্রেজ হইতে পারে, ক্লজ হইতে পারে। ওয়ার্ড মানে তো একটা শব্দ, ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ, যেখানে সাবজেক্ট অথবা ফাইনিট ভার্বের কম্বিনেশন থাকবে না, অথবা ক্লজ, এদেরকে কি পৃথকভাবে উল্লেখ করা হয়। যেরকম আসলে আমি কিছু এক্সাম্পল দেই। আই ইনভাইটেড সালিকুর, মশিউর অ্যান্ড সিদ্দিকুর। এখন সালেকুর, মশিউর, সিদ্দিকুর এরা কারা? এরা ধরো তোমার ফ্রেন্ড, বা এরা একই জাতীয়, ধরো এরা মানুষ। তো একই জাতীয় দুইয়ের অধিককে আমি আলাদা করছি, কি দিছি ভাইয়া? আমি কমা ইউজ করছি। তারপর হি ইজ অ্যান অনেস্ট, পোর অ্যান্ড সিনসিয়ার ওয়ার্কার। তো তার গুণগুলা এখানে বলা হয়েছে না, তার এক জাতীয় গুণ। তো যখন তার এরকম এক জাতীয় গুণ বলছি, তখন আমি কি কমা ইউজ করছি। আর এইচ এর উচ্চারণটা অ এর মতো হইলে এর আগে কে বসে বলো তো? এন বসে, রাইট? হি ইজ অ্যান অনেস্ট, পোর অ্যান্ড সিনসিয়ার ওয়ার্কার। ওকে, তারপর ধরো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড নেপাল উইল অ্যাটেন্ড দ্য কনফারেন্স। একই জাতীয় দেশ, ধরো দেশ তো এরা তো দেশ, তাই না? তাহলে কি এটা আমাদের কি হবে বলো তো? এটা হচ্ছে আমাদের কমা হবে। এই যে আমাদের কমা, এই যে কমা, এটা আমাদের কমা হবে, রাইট? ওকে, চলো তারপরে হচ্ছে আমরা দেখি কোন সেন্টেন্সের একাধিক জোড়া শব্দ থাকলে এদের পরে কি হয় বলতো? এদের পরে কমা হয়। একাধিক জোড়া শব্দ থাকলে এদের পরে কমা হয়। যেরকম হাই অ্যান্ড লো, তারা ধরো একই ধরনের। ধনী ও গরিব, বিরতি, ধনী ও গরিব। ইয়াং অ্যান্ড ওল্ড, অল মাস্ট ডাই। তার মানে এগুলা কি বুঝাইছে ভাইয়া বলতো? আমার একই জাতীয় বা একাধিক জোড়া থাকলে আমার কি হয় বলতো? আমার কমা হয়।
আমার কমা হয়। তাহলে দেখো এখানে আরো কি হয়েছে, হি ইনভাইটেড দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার, সে ধনীদেরও যেরকম ইনভাইট করছে সে গরিবদেরও সেরকম ইনভাইট করছে। দ্য লিটারেট অ্যান্ড দ্য ইলিটারেট, সে যেরকম লিটারেটদের করছে সেরকম ইলিটারেটদের করছে। দ্য ল্যান্ডলর্ড অ্যান্ড দ্য ল্যান্ডলেস অফ হিস লোকালিটি, ল্যান্ডলর্ডদেরও করছে ল্যান্ডলেসদেরও করছে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের হচ্ছে বুঝতে হবে, আমাদের এই জিনিসটা বুঝতে হবে। তো কমার আরো ভালো ভালো ব্যবহার ফার্স্ট পেপার কোর্সে দেখাই, কারণ ওইখানে আসলে লাইফ চলে আসে, যেহেতু লাইফ চলে আসে একটা এক্সাম্পল দিতে সুবিধা হয়। তারপর ধরো ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পর কমা বসে, এটা ন্যারেশনে করাবো, এটা হচ্ছে ন্যারেশনে করাবো। তা ন্যারেশন যতটুকুই তোমরা করে আসছো, তোমরা ন্যারেশন যতটুকুই করে আসছো, আই হোপ তোমাদের সমস্যা হবে না। তোমরা রিপোর্টিং ভার্বটা চিনো, এইটা হচ্ছে তোমার কি ভার্ব বলো তো, এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এই যে রিপোর্টিং ভার্বের পরে আমার কি বসে বলো তো, রিপোর্টিং ভার্বের পর আমার কি বসে, রিপোর্টিং ভার্বের পর আমার কমা বসে, রিপোর্টিং ভার্বের পর আমার কমা বসে, রাইট। এই যে ধরো রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্বের পরে আমার কি বসে, কমা বসে। দ্য টিচার সেড দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার, যদিও গোলাকার না, একটু চ্যাপ্টা, সো এটা কি আমার কমা বসছে। তারপরে হচ্ছে কেস 4, ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস এটাও ফার্স্ট পেপারে বহুত পড়াবো, বুঝছো। পাঞ্চুয়েশন মনে হয় কি সেকেন্ড পেপারের চেয়ে ফার্স্ট পেপারে ভালো পড়াই, কারণ কি বলতো, সেকেন্ড পেপারে জায়গাটা খুব কম পড়ানোর, কিন্তু ফার্স্ট পেপার অনেক বিশাল। ফার্স্ট পেপারে উদাহরণগুলো চোখের সামনে থাকে, বুঝছো। আচ্ছা আমার না মোবাইলে চার্জ বন্ধ হয়ে গেছে, তোমরা একটু দাঁড়াও, আমি চার্জারটা নিয়ে আসি। চার্জার নিয়ে আসছি, দাঁড়াও তোমরা একটু দাঁড়াও, বুঝছো, একটু তোমরা দাঁড়াও, একটু দাঁড়াও, তোমরা একটু 3 মিনিটের আমাকে সময় দাও, 3 মিনিটস ব্রেক। হ্যাঁ একটু তোমরা আমাকে একটু সময় দাও, আমি আসতেছি, একটু আমার টাইম দাও, আসতেছি।
হ্যালো, সরি সবাইকে, তোমাদের সময় নষ্ট করলাম। আসলে হঠাৎ করে মানে ক্লাস নিতেছিলাম, তো ক্লাস নিতে নিতে সব কিছু মিলে এত প্রেশার যাচ্ছে, হঠাৎ করে বমি আসে, বুঝছো? এই বমি করার জন্য এই অবস্থা। মোবাইলে চার্জও শেষ হয়ে গেছিলো, প্লাস হঠাৎ বমি চলে আসছিল। যাই হোক, বমি করছে, এখন স্বাভাবিক লাগতেছে। তো চলো শুরু করা যাক। তো আমরা পড়তেছিলাম কি বলতো? আমরা পড়তেছিলাম হচ্ছে ভোকেটিভ কেস, অথবা তোমার কি পড়তেছি বলতো? ভোকেটিভ কেস অথবা কেস অফ অ্যাড্রেস। ভোকেটিভ কেস অথবা কেস অফ অ্যাড্রেস, বাংলা এটারে কি বলে বলতো? বাংলা এটারে বলে হচ্ছে সম্বোধন কারক। সম্বোধন কারক মানে কি? মানে তুমি কাউকে কোনো একটা নাম ধরে ডাকতেছো। ধরো আমাকে তুমি ডাকতেছো এই সম্পদ, আমাকে ডাকতেছো এই সম্পদ। ধরো এই যে কেউ ক্লাস করতেছে, একজন ক্লাস করতেছে নওরিন, নওরিন রে বললাম এই নওরিন। এই যে নাম ধরে ডাকাটা, এই নাম ধরে ডাকাটাকেই বলে হচ্ছে ভোকেটিভ কেস। ধরো এই যে নাফিসা কাম হ্যাঁ, তো এখানে নাফিসাটা কি? নাফিসা নাম ধরে ডাকতেছি, এটাই হচ্ছে আমাদের ভোকেটিভ কেস অথবা কেস অফ অ্যাড্রেস। কেস অফ অ্যাড্রেস, রাইট? চলো, তাহলে এই ভোকেটিভ কেসকে বাক্যের বাকি অংশের থেকে আলাদা করার জন্য কমা বসে। ভোকেটিভ কেসকে বাক্যের বাকি অংশ থেকে আলাদা করার জন্য কমা বসে। যেরকম নাফিসা কাম হিয়ার, এখানে কি নাফিসাটা কি বলো তো? ভোকেটিভ কেস। তাহলে বাক্যের বাকি অংশ কি? কাম হিয়ার। এটা থেকে আলাদা করছি, আলাদা করার জন্য কি বসছে? কমা বসছে, রাইট? উইল ইউ ইট নাও বিপুল। বিপুলটা কি? এখানে কারো নাম, ডাকছো বিপুলটাকে। তো বাক্যের বাকি অংশ থেকে আলাদা করার জন্য আমার কি বসছে বলো তো? কমা বসছে। বাক্যের বাকি অংশ থেকে আলাদা করার জন্য আমার কি বসছে এখানে বলো তো? বাক্যের বাকি অংশ থেকে আলাদা করতে আমার কমা বসছে। হ্যালো, ও ভাই, আমি না ক্লাস শেষে আপনারা কল দিতেছি ভাই। ওকে ওকে, ওকে চলো সামনে আগাই। তারপরে হচ্ছে কেস 5, কেস ইন অ্যাপোজিটিভ অথবা কেস ইন অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ জিনিসটা একটু বুঝতে হবে, বুঝছো? অ্যাপোজিটিভ জিনিসটা একটু বুঝতে হবে। ধরো এইটা দিয়ে বোঝাই, আচ্ছা এটা দিয়ে না বোঝাই, আচ্ছা হ্যাঁ এটা দিয়েই বোঝাই। ধরো যে শাহজাহান বিল্ট দ্য তাজমহল। ধরো এই অংশটুকু নাই, শাহজাহান বিল্ট দ্য তাজমহল। শাহজাহান কি বানাইছে? তাজমহল বানাইছে, ঠিক আছে? আচ্ছা, এই সেন্টেন্সটা যদি শুধু এইভাবে বলতাম আমি, যে শাহজাহান বিল্ট দ্য তাজমহল, বিল্ট দ্য তাজমহল। আচ্ছা ভাই বুঝলাম, শাহজাহান বিল্ট দ্য তাজমহল। ওকে, বাক্যে কোনো ভুল আছে? কিছুই নেই, রাইট? এখন আমি কি করলাম ভাই? একটু তেলবাজি করলাম। আমি শাহজাহানের সাথে একটা কিছু লাগাই দিলাম। এই যে শাহজাহান দ্য এম্পেরিয়র অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার কি সম্রাট? ইন্ডিয়ার সম্রাট শাহজাহান কি বলতো? এই যে কমা দিয়ে দিলাম। তো এই কমাটা দিয়ে কি তার একটা এক্সট্রা পরিচয় তুলে ধরলাম আমি, রাইট? এটা কি তার একটা এক্সট্রা ইনফরমেশন কার সম্পর্কে? শাহজাহান এখানে নাউন, তাহলে বাক্যে নাউন, কেন প্রোনাউনও থাকতে পারতো, বা আমরা যেটাকে হেড ওয়ার্ড আসলেও বলি, হেড ওয়ার্ড সম্পর্কে এক্সট্রা ওয়ার্ড। হেড ওয়ার্ড সম্পর্কে আমি কিছু বলতেছি, হেডওয়ার্ড সম্পর্কে আমি এক্সট্রা ইনফো দিচ্ছি, হেডওয়ার্ড সম্পর্কে এক্সট্রা ইনফো দিচ্ছি। তাহলে এরকম নাউন প্রোনাউন বা হেডওয়ার্ড সম্পর্কে আমি একটা এক্সট্রা ইনফো দিচ্ছি, যে শাহজাহানটা কে? দ্য ইম্পেরিয়র অফ ইন্ডিয়া বিল্ট দ্য তাজমহল। তাইলে এটা কি একটা এক্সট্রা ইনফো না? যত কথাই বলি, এটা তো একটা এক্সট্রা ইনফো। এখন এই এক্সট্রা ইনফোটা শাহজাহান সম্পর্কে, কিন্তু এটা যদি আমি কেটে দিই, ধরো শাহজাহান বিল্ট দ্য তাজমহল, ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না।
তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাধারণত আমাদের হেড ওয়ার্ডের আগে বা পরে, সাধারণত পরেই বসে, হেড ওয়ার্ডের পরে বসে হেড ওয়ার্ড সম্পর্কে এক্সট্রা একটা ইনফরমেশন দেয়, যাকে এই যে কমা দিয়ে, এটা তো বাক্যের কোনো অংশ না, তাই না, একটা এক্সট্রা পার্ট, যা আমার ভার্ব গঠনে কোনো ভূমিকা রাখে না। যেহেতু ভার্ব গঠনে কোনো ভূমিকা রাখে না, দুই পাশে দুইটা কমা দিয়ে আলাদা করে রাখে। তাহলে কোনো নাউনের পরে যদি এরকম কোনো নাউন বা ফ্রেজ, সাধারণত ফ্রেজ বসে যদি বাক্যের ভার্ব গঠনে কোনো ভূমিকা না রাখে, বা দুই পাশ কমা দিয়ে এরকম আলাদা করে সেপারেট করে রাখা হয়, সেক্ষেত্রে আমার কি বসে বলো তো? সেক্ষেত্রে এইটারে আমরা বলি অ্যাপোজিটিভ। এই জিনিসটারে আমরা কি বলি বলো তো? এই জিনিসটারে আমরা বলি অ্যাপোজিটিভ। বুঝতে পারছো? এটারে আমরা বলি অ্যাপোজিটিভ। আচ্ছা, তো অ্যাপোজিটিভ আমার যদি বাক্যের লাস্টে বসে, তাহলে এখানে কি আমার একটা কমা হবে। অ্যাপোজিটিভ যদি এই যে মাঝখানে বসে, আগে একটা কমা পরে একটা কমা, এইটা ইংলিশ ফার্স্ট পেপারে সবচেয়ে ভালোভাবে পড়ানো হয়। ইংলিশ ফার্স্ট পেপারে সবচেয়ে ভালোভাবে, মানে কারণ এটা আসে, বুঝছো, ইংলিশ ফার্স্ট পেপারে কনটেক্সচুয়াল ইউজটা খুব বেশি ফার্স্ট পেপারে। সো ফার্স্ট পেপারটা আসলে গ্রামার শেখার খনি। অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবো, বাট ভাইয়া একটু আমার ফার্স্ট পেপার ম্যান্ডেলার জাস্ট ক্লাসটা করলেই বুঝতে পারবা যে ফার্স্ট পেপার আসলেও কি জিনিস, সেটা বুঝতে পারবা। তারপরে ধরো টাইপ 6 ট্যাগ কোশ্চেন। 9-10 কিন্তু ট্যাগ কোশ্চেন ছিল। ট্যাগ কোশ্চেন পড়ে আসছো না তোমরা? 9-10 ট্যাগ কোশ্চেন ছিল, সেটা পড়ে আসছো না? তো ট্যাগ কোশ্চেনকে সেন্টেন্স থেকে আলাদা করার জন্য, কারণ এটা তো কোনো আলাদা একটা অংশ, এটা কি সেন্টেন্সের আলাদা একটা অংশ, বা সেন্টেন্সের আলাদা অংশ, একে আলাদা করার জন্য, ঠিক আছে, আলাদা করার জন্য আমার কি বসে? ট্যাগ কোশ্চেনকে সেন্টেন্সের বাকি অংশ, এই যে বাকি অংশ থেকে আলাদা করার জন্য আমার কি বসে বলো তো? বাক্যের বাকি অংশ থেকে আলাদা করার জন্য আমার কমা বসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমার কি আছে ভাইয়া? আসো আমরা দেখি। ইউ আর ভেরি বিজি নাও, রাইট? তুমি এখন খুব ব্যস্ত, তাই না? এই যে বাকি অংশটুকু থেকে আলাদা করছি, বাকি অংশ থেকে আমার কি বসছে বলো তো? আলাদা করতে গেলে কি বসে বলো তো? কমা বসছে। ভাই খারাপ লাগলেও ক্লাস নিতে হবে, কিছু করার নেই। ক্লাস শেষে আবার একটা মিটিং আছে, তারপর রাত্রে কাজ আছে। আজকে ক্লাস না নিলেই যে একদিন তোমরা অফিস হয়ে গেলাম, আমি অফিস হয়ে গেলাম। তো এখন চলো 7 নাম্বার কোশ্চেন। সাধারণত ইয়েস নোর পর কমা বসে, এটা এইচএসসিতে খুবই আসে, এটা খুবই আসে। ধরো এই যে ইয়েস, মোবাইলটা ফালাই দিতে ইচ্ছা করে। মিটিং আর ভার্সিটিতে শেষ হয় না ভাই রে ভাই, পড়াশোনার খবর নাই, পরীক্ষার খবর নাই, ফাইজলামি। ইয়েস ইউ উইল ডু ইট, ইয়েসটারে বাক্যের বাকি অংশ থেকে আলাদা করছি, তাই কি ইয়েসের পরে একটা কমা বসছে। নো, আই ডিড নট কমিট দ্য ক্রাইম। কমিট বানানে দুইটাই আমি, একটু খেয়াল রাখো, হ্যাঁ একটু খেয়াল রাখো। এটার পর আমার কি বসছে? কমা বসছে, ওকে। তারপরে আসো আমরা সেমিকলন। তারপরে আমরা কোথায় যাব ভাইয়া? আমরা যাব হচ্ছে সেমিকলন। কমার চেয়ে বেশি এবং ফুল স্টপের চেয়ে কম সময় থামার জন্য। কার চেয়ে বেশি, কার চেয়ে কম? কমার চেয়ে বেশি, ফুল স্টপের চেয়ে কম। এটা বুকিশ ল্যাঙ্গুয়েজ ভাই, ঠিক আছে, এইটা বুকিশ ল্যাঙ্গুয়েজ, কিন্তু আবার এটা ইউজ করতে হবে, বুঝছো? এটা বুকিশ ল্যাঙ্গুয়েজ, তো আমার জানতে হবে এটা, ঠিক আছে। কেস 1টা কি? কম্পাউন্ড সেন্টেন্সকে বিচ্ছিন্ন করতে এবং ক্লজকে বিচ্ছিন্ন করতে সেমিকলন বসে। এই সেমিকলনের ব্যবহারটা আইএলসে খুব লাগে, সময় তো পাই না, 9-10 পাওয়ানো আবার পড়ানো লাগবে। আইএলসটা পড়াইলে বুঝতে আছে এই জায়গায় হচ্ছে কিভাবে কমন পড়ে। ধরো কম্পাউন্ড সেন্টেন্সকে বিচ্ছিন্ন করতে, কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই পাশে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই জায়গায় একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা, মানে তোমার কম্পাউন্ড সেন্টেন্সকে বিচ্ছিন্ন করার জন্য এখানে কি বসে? আমার কমা বসে। ক্লজকে বিচ্ছিন্ন করার জন্য কমা বসে। যেরকম হি উইল ডাই, ফর অল মেন আর মর্টাল। তাহলে দুইটা অংশকে কি আলাদা করার জন্য সেমিকলন বসাইছি। সাধারণত দেখবা আমাদের যে ফ্যান ভয়েস আছে, মানে কি কোঅর্ডিনেটিং কনজাংশন, ফর, অর, ফর, অ্যান্ড, তারপরে হচ্ছে নর,
তারপর হচ্ছে বাট, তারপর অর, ইয়েট, সো, এই কয়টার পরিবর্তে আমরা এখানে কি বসাই বলতো? সাধারণত আমরা সেমিকোলন বসাই। আমরা সাধারণত সেমিকোলন বসাই। The ceremony was over. The guest arrived and I was sitting outside. দেখছো, আলাদা করার জন্য আমার কি বসছে? আলাদা করার জন্য আমার কমা বসছে। ওকে, চলো সামনে যাই আমরা। কেস 2, সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্ট বিশিষ্ট ক্লজকে পৃথক করে দেখানোর জন্য সেমিকোলন বসে। ঠিক আছে, বিভিন্ন সাবজেক্ট বিশিষ্ট ক্লজকে পৃথক করে দেখানোর জন্য সেমিকোলন বসে। যেরকম উই আর ভেরি পুয়ার, এখানে কি বসছে? সেমিকোলন বসছে। ইয়েট নট বেগার, আমরা গরিব হইতে পারি কিন্তু ভিখারি না। টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, মানে ক্ষমা করে দেওয়াই ধর্ম, মানুষ মাত্রই ভুল আর ক্ষমা করে দেওয়া ধর্ম। এটা কিন্তু আলাদা আলাদা সেন্টেন্স, বাট এদেরকে অ্যাড করছি কি দিয়ে? কোলন দিয়ে অ্যাড করছি, সেমিকোলন দিয়ে অ্যাড করছি। টু রাইজ আর্লি ইজ এ গুড হ্যাবিট, টু কিল টাইম ইজ ব্যাড, এটা আলাদা আলাদা সেন্টেন্সকে আমি কী দিয়ে অ্যাড করছি বলো তো? সেমিকোলন দিয়ে অ্যাড করছি। ঠিক আছে, না আজকে না পড়াই, আমার আবার আজকে একটা মিটিং আছে। তাই আজকে আমার একটু তোমরা এক্সকিউজ করো, হোপফুলি কালকে আমি এটা পুরাটা পড়াই দিব। হ্যাঁ, আচ্ছা, ভালো লাগতেছে না। কোলন কতটুকু আছে, জাস্ট কোলনটা দেখে নিই। শরীরে এরকম সমস্যা নেই, তোমরা পিছায় যাবা না। এই সপ্তাহেই আমি রবিবারে এই যে আজকের ক্লাসটা একটু কম নিলাম, এটা তোমাদের পোষায় দেবনি। শনিবারে তোমাদের আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে দিব। এখন আসলেই ভালো লাগতেছে না, ভালো না লাগলে ক্লাস নিলে আরো হিতের বিপরীত হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, আমি একটু সুস্থ হই, তোমাদের ক্লাস নিয়ে দিব। বাই বাই।